আমরা আবার চলে এসেছি রাত দখল দিন বদলের আরেকটি ভিডিও নিয়ে। আপনারা জানেন যে আমরা কিছুদিন যাবত কয়েকটি ইন্টারভিউ নেওয়া শুরু করেছি রাত দখল দিন বদলের পক্ষ থেকে। আমরা যখন আন্দোলন করছিলাম তখন আমরা বারবার কাঠামোগত বদলের কথা বলেছি, এবং কাঠামোগত বদল করতে হলে সব থেকে বেশি জরুরি হচ্ছে ডিসকাশন বা কমিউনিকেশন, যেটার মানে একে অপরের সঙ্গে আলাপচারিতা করা। কারণ আমরা যদি নিজের মনের কথাগুলো ভাগ করে না নিতে পারি, তাহলে সুস্থ সমাজ, সুন্দর সমাজ কিভাবে গড়বো সেই চিন্তাগুলোও ভাগ করে নেওয়া সম্ভব হবে না। আপনারা দেখেছেন যে আমরা আগে মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলেছি, পরবর্তীতে আমরা শিশু শিক্ষা নিয়েও কথা বলতে চাই, এবং জেন্ডার ও আইন, এই দুটো বিষয়ে তো কথা বলবো অবশ্যই। কারণ আমরা চাইছি সব থেকে সাধারণ মানুষরা, সাধারণ মহিলারা, যারা কোনো ধরনের বড় ইউনিভার্সিটি বা বড় কলেজের সুবিধা পাচ্ছেন না, তাদের কাছেও এই কথাগুলো পৌঁছোক এবং তাদের মতামত আমাদের সঙ্গে তারা নিজেদের মতন করে ভাগ করে নিতে পারেন। আজকে আমাদের অতিথি মুক্তি গোস্বামী, মুক্তি জেঠিমা আমার জন্য। আমি ওনার সঙ্গে আলাপ করতে পেরেছি এই আন্দোলনের থ্রু দিয়েই। উনি একজন নাট্যকর্মী থেকেছেন, উনি কর্পোরেটে চাকুরিজীবী থেকেছেন, উনি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গেও কাজ করেছেন, এবং পরবর্তীতে এখনো আন্দোলনের প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের সঙ্গে পায়ে পা মিলিয়ে চলছে। আজকে ওনার থেকে আমরা জেনে নিতে চাইবো ওনার অভিজ্ঞতা এই আন্দোলন এবং জীবন সম্পর্কে কি ধরনের। নমস্কার মুক্তি জেঠিমা। একদম আলাপচারিতা যেভাবে করা যায় সেইভাবেই বিষয়টা শুরু করলাম। যেহেতু তোমার অভিজ্ঞতা সব থেকে বেশি, আমার থেকে তুমি অনেকটা বয়সে বড়, আমার ভীষণ লোভ হয় এইটা জানতে তোমার থেকে যে তোমার বেড়ে ওঠা ঠিক কিভাবে। আমার বেড়ে ওঠা একটু আলাদা। তার কারণ আমার বেড়ে ওঠা হচ্ছে একটা মফস্বলে, মাইথন বলে একটি জায়গা আছে, হয়তো নাম শুনেছি। সেখানে আমার জন্ম, এবং প্রায় 7-8 বছর বয়স অব্দি ওখানেই ছিলাম। খুব বেশি সময় নয় আর কি বছরের হিসেব ধরলে, কিন্তু ওই সময়টায় আমার মননের একটা ভিত্তি বোধহয় তৈরি হয়ে গিয়েছিল, যেটা আমি এখন বুঝতে পারি। আমি ওখানে বড় হয়েছি ছেলেদের সঙ্গে খেলাধুলা করে। আমরা যে স্কুলে পড়তাম সেই সমস্ত স্কুলগুলো কিন্তু কোয়েড স্কুল ছিল। ওখানে মেয়েদের স্কুল, ছেলেদের স্কুল বলে আলাদা ছিল। যে কটা স্কুল ছিল প্রত্যেকটি কিন্তু কোয়েড স্কুল ছিল। আচ্ছা। ফলে স্কুলে তো ছেলে মেয়ে একসাথে পড়াশোনা হতোই। পাড়ায় আমার বয়সী যেসব ছেলে মেয়েরা ছিল, তার মধ্যে যেমন কিছু সবসময় থাকে, কিছু ছেলে মেয়ে খুব একটা বাইরে মেলামেশা করে না, সেরকম 2-4 জন ছিল। কিন্তু আমার বয়সী যারা ছিল তাদের মধ্যে ছেলের সংখ্যা বেশি। আমরা 2 জন মেয়ে ছিলাম, বাকি সবাই ছিল। ফলে আমার বেড়ে ওঠা ওই গুলি ডাঙ্গুলি, ফুটবল, ক্রিকেট, গাছে ওঠা, লোকের বাড়ি থেকে আচার চুরি করা, লাইট পোস্ট বেয়ে উঠে গেলাম, এই রকম করেই আমার বেড়ে ওঠা। কাজেই সেই সময়টা না, ও ছেলে আমি মেয়ে, এই বোধটা আমার তৈরি হয়নি। এবার আমার বাবা মা দুজনেই ডিবিসিতে ছিলেন। ওইখানে একটু সাম্প্রদায়িক গন্ডগোলের জন্যে, যেহেতু আমার বাবা নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন, এর মধ্যে বলিনি আমার বাবা মা দুজনেই কমিউনিস্ট পার্টির মেম্বার ছিলেন, আনডিভাইডেড কমিউনিস্ট পার্টির মেম্বার। এবং ধর আজ থেকে প্রায় 90-100 বছর আগে ওনারা রেজিস্ট্রি ম্যারেজ করেছিলেন। আচ্ছা। কোনো প্রথাগত মন্ত্র পড়ে কিন্তু বিয়ে করেন। তো সেই বাবা মার ছেলে মেয়ে আমরা 4 ভাই 2 বোন ছিলাম।
আমি ছিলাম সবার ছোট। তো একটা যে পরিবেশের মধ্যে আমি বড় হয়েছি সেই পরিবেশটা না খুবই খোলামেলা ছিল। আমি ছোট থেকেই বিভিন্ন রাজনৈতিক তর্ক বিতর্ক শুনতে শুনতে বড় হয়েছি। আমাদের বাড়িতে একটা মোটামুটি একটা আড্ডার জায়গা ছিল, চৌকি ছিল। তখন তো আর বসার ঘর, শোবার ঘর, খাবার ঘর এসব আলাদা ছিল না। আমরা যে কোয়ার্টারে থাকতাম সেখানে দুটো ঘর ছিল, কিচেন আর পেছন দিকে একটা ডাইনিং রুমের মতো একটা স্পেস ছিল। কিন্তু দুই ঘরেই খাট পাতা থাকতো, চৌকি, এখনকার মতো খাট না, চৌকি পাতা থাকতো। এবং সেখানে যে পারছে এসে শুচ্ছে, বসছে, ওইখানেই তাস খেলা হচ্ছে, ওখানেই আড্ডা হচ্ছে, ওখানেই রাজনৈতিক তর্ক বিতর্ক হচ্ছে, খেলা নিয়ে আলোচনা হচ্ছে, সমস্ত কিছু। তখন ও ছোট, ওর সামনে এগুলো কথা বলা যাবে না, এইরকম ব্যাপারও ছিল না, সেই পরিসরও ছিল। তবে আমরা বাড়িতে মানে আমি ব্যক্তিগতভাবে বলতে পারি যে বাড়িতে থাকতাম কম, একদম পাড়ার মধ্যে তো, মফস্বল, ফলে সেগুলো সবাই আমার অভিভাবক। আমি কিছু গন্ডগোল করলে, আমার কোনো অসুবিধা হলে বাবা মা দেখলো কি দেখলো না সেটা বড় কথা নয়, পাড়ার কাকা মামা জ্যাঠা দাদা যারা আছে তারাই যথেষ্ট ছিল। ফলে বাড়ির বাইরেই মানে খেলাধুলা করা, বন্ধুদের সাথে তখন বসে আড্ডা মারার যে ধারণাটা সেটাই ছিল না। বন্ধুদের সঙ্গে মানে কিছু না কিছু খেলছি, মানে বসে গল্প করছি, আমার স্মৃতিতে সেরকম নেই। হ্যাঁ, আর কিছু না হোক বালি স্তূপ করে রাখা হয়েছে, এবার হয়তো দুজনেই আছি, ওইখান থেকে ও হাত দিয়ে 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 গর্ত করছে, আমি হাত দিয়ে দিয়ে গর্ত করছি, তারপর দুজনের হাত যখন মিললো তখন ওই বালির তলা দিয়ে হাত টানাটানি করছি, এটাই আড্ডা, এটাই খেলা। হ্যাঁ, তো এইভাবেই বড় হয়েছি, কোনো ইনহিবিশন ছিল না ছেলে মেয়ে এইসব বলে। আমার যখন বছর 7-8 বয়স তখন আমরা কলকাতায় চলে আসি। ওই যে বললাম যে এটা বিহারি বাঙালি একটা দ্বন্দ্ব হয়, সেটা খুব খারাপ একটা জায়গায় যায়। তখন বাবা মা দুজনেই টিভিসিতে, যেহেতু হেড অফিস এখানে, এখানে ট্রান্সফার নিয়ে সেই আমার কলকাতায় আসা, সেই আমার কলকাতার স্কুলে ভর্তি হয়। খুব অসুবিধা হতো যখন বন্ধুদের সাথে রাস্তা দিয়ে স্কুল থেকে ফিরছি, যখন হয়তো বাস স্ট্যান্ডে যাচ্ছি কি অন্য কোথাও যাচ্ছি, দেখতাম যে এই যে ফুটপাথ, যে রাস্তার যে ধার দিয়ে যাচ্ছি সেই ধারে এত 3টে ছেলে বসে আড্ডা মারছে, এই এই ওখানে ছেলে আছে ছেলে আছে, চলো দিয়ে চলে যাই বলে অন্য ফুটপাথে চলে যেত। আমি বুঝতেই পারতাম না, আছে আছে তারা তাদের মতো গল্প করছে। এরকম বেশ কয়েকবার হয়েছে যে তখন তো ওই টন্ট করা, আওয়াজ দেওয়া, এগুলো মানে মেয়েদেরকে বিব্রত করার এইগুলোই উপায় ছিল, তার বেশি কিছু। কেউ হয়তো ওখান থেকে আওয়াজ দিল, কি কোথায় যাচ্ছ, এবার আমার বন্ধুদের দেখতাম আরো জড়সড় হয়ে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছে। তো আমি তো ওটা একটা ছেলে বলেছে বলে আমার মনের মধ্যে কোনো বিকার নেই, আমি আলাদা করে তো ভাবতেই শিখিনি সেইভাবে। আমি হয়তো দাঁড়িয়ে পড়ে তাকে বললাম যে কেন, কি করবে তুমি সেটা জেনে। ওরাও এটাতে অভ্যস্ত ছিল না, কোনো মেয়ে দাঁড়িয়ে পড়ে তাদেরকে জিজ্ঞেস করবে, এইটাতে তারাও অভ্যস্ত ছিল না, ফলে তারাও খুব ঘাবড়ে যেত। না 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 কিছু না কিছু না কিছু না। আর আমি যখন, আমার কাছে খুব স্বাভাবিক ব্যাপারটা, মানে আমি যে বলেছি যে একটা ভীষণ দারুণ একটা কিছু করে ফেলাম এরকম ভেবেও কিন্তু বলিনি আমি। এবার আমি বলার পরে যখন বন্ধুদের কাছে পৌঁছেছি, তারা তো বেশ খানিকটা দূরে দাঁড়িয়ে আছে, তারা তো সে মানে চোখ বড় বড় করে, তুই কথা বললি ওদের সাথে, মানে
তাদের এই বিস্ময় বা এই চমকিত হওয়া কেন, এটা আমি বুঝেছি অনেক পরে, অনেক দিন। তখন না তারা আমাকে বোঝাতে পেরেছে, না আমি বুঝতে পেরেছি। কারণ আমার কাছে ছেলেদের সাথে কথা বলাটা তো খুব স্বাভাবিক ব্যাপার, পরিচিত হোক অপরিচিত হোক, আমার কাছে সেটা কখনোই গুরুত্বপূর্ণ ছিল। তো এই কলকাতায় আসা এবং কলকাতায় স্কুলে, কলকাতার কলেজে পড়াশোনা করা। আমি কলকাতার যে স্কুলে ভর্তি হলাম, আমি বেলতলা গার্লস হাই স্কুল থেকে পড়াশোনা করেছি। সেটা মেয়েদের স্কুল ছিল, সম্পূর্ণ মেয়েদের স্কুল। প্রথম প্রথম একটু অসুবিধা হতো পড়াশোনার ক্ষেত্রে, কারণ ওইখানে হিন্দিটা একটা ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজ ছিল। আমি হিন্দি খুব ভালো, মানে এখনো পারি, লিখতে পারতাম, পড়তে পারতাম। এখন আর ভালো বলতে পারি না, যেহেতু অভ্যেস নেই। কলকাতায় তো হিন্দিটা একেবারেই চলতো না। আমাদের সময় সংস্কৃত ছিল ক্লাস 8 অব্দি। তো আমরা ওরাল পরীক্ষাও দিয়েছি সংস্কৃতে। তো যাই হোক, এই মেয়েদের স্কুলে পড়ে আমি যখন মাধ্যমিক পাশ করলাম, আমরা ছিলাম মাধ্যমিকের সেকেন্ড ব্যাচ, নতুন এই যে মাধ্যমিক যেটা ক্লাস 10, আমরা ছিলাম সেকেন্ড ব্যাচ। আমি 1977 সালে মাধ্যমিক পাশ করেছি। তখনও এই যে মৌখিক পরীক্ষাটা তো যখন পুরনো হাই সেকেন্ডারি যেটাতে ক্লাস 11-এ গিয়ে পাশ করতো, সেটা সেটা সেখানে ছিল না। সেখানে মৌখিক পরীক্ষার কোনো ব্যবস্থা ছিল না, আমাদের মৌখিক পরীক্ষা ছিল। এই 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 ব্যবস্থাটা অভ্যস্ত হতে হতে কয়েক বছর সময় লেগেছে। ফলে আমাদের আমরা যখন মাধ্যমিক পরীক্ষা দিয়েছি, তখনও আমরা ঠিক জানি না যে পরীক্ষাটা কিভাবে হয়, কিভাবে হবে, প্রশ্ন কিরম হবে। তার আগে একটা ব্যাচ হয়েছে, মানে সেটা মানে তারা ক্লাস 10-এ উঠে গেছে, তাদের পরীক্ষা দিতে হবে, ফলে দিতে হবে আর কি, সেরকম ভাবেই তারা পরীক্ষা দিয়েছে। আমাদের বেলায় তার থেকে একটু বেটার ছিল ব্যবস্থাটা। তো এই মানে কলকাতায় আসা এবং এই 5-6 বছরের মধ্যে একটা নতুন পরীক্ষা ব্যবস্থার মধ্যে পড়া, এইসব করতে করতে আমি কলকাতার জীবনে অনেকটা অভ্যস্ত হয়ে গেছিলাম। এইভাবেই আমার বড় হয়ে ওঠা। এবং যেহেতু আমার বাবা মা দুজনেই চাকরি করতেন, আমার বাবা মা দুজনেই সক্রিয়ভাবে রাজনীতি করতেন তাদের কৈশোরে, তাদের যৌবনে। ফলে আমাদের বাড়িতে ছেলে মেয়ের তফাৎ ছিল না, করা হতো না। আমাদের বাড়িতে আমার মা না থাকলে আমার দাদারা রান্না করতেন, আমার বাবা রান্না করতেন, আমি রান্না করে ঢুকতাম না। মানে সেটা খানিকটা বয়স কম ছিল বলে। তো পরে যা দেখেছি, সেখানে বয়সটা মেয়েদের, মেয়ে হওয়াটাই তাদের একমাত্র, কি বলবো, যোগ্যতা হয়ে গেছে। হ্যাঁ, তুমি মেয়ে, কাজে রান্না বান্নার কাজ, ঘরের কাজ তো তোমাকেই করতে হবে। আমি এই জিনিসটা কখনো পাইনি, ফলে যখন দেখেছি তখন অবাকই হয়েছি। আমার মনে হচ্ছে এরকম তো হওয়ার কথা না। ফলে আমার চিন্তা ভাবনা, আমার মনন অনেকটাই জন্মসূত্রে পেয়েছি, এবং অনেকটাই ওই পরিবেশের মধ্যে। যেহেতু আমাদের আর আমার বাড়িতে যেহেতু আমরা 4 ভাই, আমাদের ফলে প্রচুর ছেলের আনাগোনা ছিল। সেই আনাগোনার ফলে আমার ওই যে ছোটবেলার যে একটা স্মৃতি,
যে ছেলেদের সাথে মিলেমিশে বড় হওয়া, এবং পরবর্তীকালে যখন দাদাদের বন্ধুরা সবাই আসতো, আমার কোনো সংকোচ ছিল না তাদের কাছে। তাদের মধ্যে কারো কারো দেখতাম, আমি যেহেতু ওদের বোন সেহেতু একটু সংকোচ করতো, আমার মধ্যে এসব ছিল না। এবং আমার বাড়িতে কেউ কখনো, আমার দাদারা বলেনি, আমার বাবা মা বলেননি যে যখন দাদার বন্ধুরা আসবে তখন তুমি ওই ঘরে যাবে না, যেরকম হয় সব আর কি। আমি এগুলো কখনো দেখিনি আমাদের বাড়িতে। ফলে একটু বড় হওয়াটা, আমার বাড়ির পরিবেশ অন্যরকম। এবং আমার মা যেহেতু ভীষণ বই পড়তে ভালোবাসতেন, ছোটবেলা থেকে আমি ওইটা ইনহেরিট করেছিলাম। প্রচন্ড বই পড়তাম, এবং বই পড়তাম মানে আমার মা অফিস লাইব্রেরি থেকে বই নিয়ে আসতেন। আমার মা কোনোদিন বারণ করেনি এগুলো বড়দের উপন্যাস, এগুলো পড়বে না। আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন প্রথম শেষের কবিতা পড়েছিলাম, কিচ্ছু বুঝিনি, একটুও ভালো লাগেনি, কিন্তু পড়েছিলাম। আমার মা কোনোদিন বারণ করেনি যে না না এই বই তোমার জন্য না। গোগ্রাসে গিলতাম যে বই পেতাম, সে উপন্যাস না ছোটদের গল্প। ছোটদের গল্প পড়তে আমি এখনো ভালোবাসি, আমার বাড়িতে এখনো কিশোর ভারতী দেখা হয়। সেই ভেদাভেদ কখনো আমি না বাড়ির লোকের কাছ থেকে শুনেছি, ফলে আমার মধ্যে সেই জিনিসটা তৈরিও হয়নি। আমি কাউকে বলিও না ওই জন্য, যে বরঞ্চ কেউ বললে অবাক হই যে এর আবার ছোট বড় কি আছে। যেটা আমার পড়তে ভালো লাগে, মানে যখন বড় হচ্ছি তখন 10-12 বছর বয়স, প্রেমের গল্প তো ভালোই লাগতো। স্কুল লাইব্রেরি থেকে বই নিয়ে আসতাম, আশুতোষ মুখার্জির বই তো মানে সবারই একটা নজর থাকতো আশুতোষ মুখার্জি বই কি করে নেওয়া যায়। এবং আমি যেহেতু লম্বা ছিলাম সেহেতু সামনের সপ্তাহে যে বইটা নেবে, আমার যারা কাছের বন্ধু বান্ধব ছিল তারা বলতো মুক্তি এই বইটা না ওপরের তাকে তুলে রাখ, যাতে অন্যরা চট করে ওটা হাতে না পায়, সামনের সপ্তাহে এসে ওইটা নেবে। তো এই জিনিসটা আমার কাছে খুবই স্বাভাবিক। অন্যরকম কেউ বললে বা কানে এলে আমার তখন খুব অড লাগে। হ্যাঁ। আর প্রতিবাদী সত্তাটা আমি ওই জন্মসূত্রে পেয়েছি। অন্যায় করলে বলতে হবে। আমি এটাতে বিশ্বাসই করি না যে বলে বলে কিছু হয় না, এটা করে কিছু হবে না, এটাতে আমি বিশ্বাস করি না। কারণ আমার মনে হয় যে ওটা একটা পলায়ন মনোবৃত্তি পরিচয়। মানে আমি তোকে বারণ করলে তুই শুনবি, সেই জন্য আমি তোকে বারণ করব না, নাকি আমি তোকে বলে যাব যদি কিছু কোনো কাজ হয়। আমি যদি তোকে বলা বন্ধ করে দিই তাহলে তো কাজ হওয়ার সম্ভাবনাটাই নষ্ট হয়ে গেল। আমি যেটা চাইছি যে তুই কর, আমি যদি সেটা বলাই বন্ধ করে দিই তাহলে তো আর কোনো সম্ভাবনাই রইল না তোর সেটা করা। আমি বলতে থাকলেও সেটা না করতে পারিস তুই, কিন্তু একটা তো সম্ভাবনা রয়ে যায় যে তুই একটা সময় গিয়ে আমার কথাটা শুনবি, করবি। কাজে আমি ওইটাতে একদমই, ওই কথাটা আমি একদমই পছন্দ করি না। যে ও আমার মনে হয় যে আসলে আমি প্রতিবাদ করতে ভয় পাচ্ছি, সেটা আমি স্বীকার করতে পারছি না। ওইটাকে ঢাকা দেওয়ার জন্য আমি বলছি যে এসব করে কিছু হয় না। এসব করে কিছু হয় না কথাটা আমি একদম পছন্দ করি। আচ্ছা, তুমি তো বললে আমাকে যে তুমি ধরো ব্যবসায় ছিলে, তুমি কর্পোরেটেও চাকরি করেছো এক সময়, তুমি স্বেচ্ছাসেবী হিসেবে চাকরি করেছো, মানে কাজ করেছো। এবার এই প্রত্যেকটা স্পেসে মানে একজন মহিলা হিসেবে তোমার কখনো কোনো আলাদা উপলব্ধি হয়েছে? হ্যাঁ, কিরকম উপলব্ধি সেগুলো? আমার ব্যবসার ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি হয়েছে, তার আগে আমি আমার স্বেচ্ছাসেবী সংস্থায় আমার যে অভিজ্ঞতা, আমার চাকরির ক্ষেত্রে আমার কিন্তু এরকম কোনো অভিজ্ঞতা হয়নি। মহিলা বলে কোনো বিশেষ সুবিধাও যেমন পাইনি, কোনো অসুবিধাও হয়নি।
স্বেচ্ছাসেবী সংস্থার ক্ষেত্রে আহ, এটা এই অভিজ্ঞতা হয়েছে যে যারা পুরুষ সহকর্মী বা যাদের প্রতিষ্ঠানটি, যারা এই প্রতিষ্ঠানটি চালান, তাদের মধ্যে পুরুষ যারা আছে তাদের নানা রকম দুর্বলতা চোখে পড়েছে, যার জন্য একটা সময়ের পরে আমি কোনো স্বেচ্ছাসেবী সংস্থায় আমি যে আহ, যাতায়াত করতাম, কাজ করতাম, স্বেচ্ছাসেবক হিসেবে যে কাজ করতাম, চাকরি কোনো স্বেচ্ছাসেবী সংস্থায় আমি করি না। তখন আমি যখন মানে স্কুল কলেজে পড়ছি, তখন স্বেচ্ছাসেবী সংস্থায় চাকরি এই ব্যাপারটা প্রচলনই ছিল না। খুব মানে খুবই কম। ওটা ওটা যে একটা তোর কেরিয়ার হতে পারে এই ভাবনাটা তখন ভাবনাতেও ছিল না। তো সমস্ত জায়গায় আমি যেখানেই গেছি গেছি স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করব বলেই গেছি। আমার ভালো লাগতো, আমার একটা ন্যাক ছিল ওই দিকে, সেই জন্য গেছি। কিন্তু সব জায়গা থেকেই প্রায় আমি বেরিয়ে এসেছি ওই অসুবিধাগুলোর জন্য। আর যেহেতু আমি ছোটবেলা থেকে ছেলে মেয়ে এই ভেদে ভেদটা দেখে বুঝে বড় হইনি, ফলে যারা এই জিনিসটা করতেন আমি তাদের সঙ্গে খুব স্বচ্ছন্দ বোধ করতাম। তো সেই সব কারণে আমি মানে এইগুলো ওইখানে ফেস করেছি। আর পরে ব্যবসা করতে গিয়ে যার জন্য আমি ব্যবসাটাও পরে বন্ধ করে দিলাম ওই কারণে যে ব্যবসা করতে গিয়ে এটা ভয়ানক ভাবে চোখে পড়েছে যে মহিলাদের যে আলাদাভাবে দেখা, মহিলাদের বিশেষ সুবিধা দেওয়া কিছুর বিনিময়ে, এই ধরনের অনেক ঘটনা আমার সাথেও ঘটেছে। আমার চারিপাশে সেই সময় আমি যে একা মহিলা ছিলাম তা তো না, আরো অনেক মহিলা ছিলেন যারা ব্যবসা করতেন, তাদের কাছ থেকেও শুনেছি। এবং পরবর্তী প্রজন্মের সাথে ওই নীতিবোধে একটুখানি অসুবিধা হতে শুরু করলো দেখে আমি দেখলাম আমি আর এখানটায় মানিয়ে নিতে পারছি না। মানে আমার নীতিবোধ মূল্যবোধের বাঁধছে, যার জন্য আমি তখন ব্যবসা থেকে সরে আসি। ব্যবসার ক্ষেত্রে এরকম কোন স্পেসিফিক এক্সপিরিয়েন্সের কথা বলতে পারবে যেটা তোমার খুব মনে আছে, যেটা তোমার অনেকটাই মানে ধাক্কা পেয়েছিলে, বা এটা মানে একদমই আশা করোনি যে এরকম কিছু একটা হতে পারে? হ্যাঁ, মানে খুব ধাক্কা বলবো না, প্রচন্ড অবাক হয়েছিলাম। আমাকে একজন সরাসরি বলেছিলেন যে আমি আপনাকে অনেক কাজ দিতে পারি, কিন্তু আমার কতগুলো ইচ্ছে আপনাকে পূরণ করতে হবে। আমি তো ক্যাবলা। যখন এই কথা বলেছেন আমি তখনও বুঝিনি উনি কি বলতে চাইছেন। তো আমি বললাম হ্যাঁ বলুন। বললো আমি মাঝে সাঝে আপনাকে নিয়ে বেড়াতে যাব, কোনো রেস্টুরেন্টে যাব, সেইখানে যেতে হবে, বা কোথাও গেলাম একটু ঘুরতে, সেখানে আপনাকে যেতে হবে। আমি বলছি কেন, মানে আপনার সাথে আমি ঘুরতে যাব কেন? আপনার সাথে তো আমার সেরকম কোনো আলাপও নেই যে আমি আপনার সাথে ঘুরতে যাবো। তাহলে আমি আপনাকে কাজ দেবো কেন? তখন আমি আমার মাথায় ঢুকেছে যে ভদ্রলোকটি কি বলতে চাইছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি এটা এনকোয়ারি করেছেন তো আমি কোটেশন পাঠিয়ে দেবো, আপনি ইচ্ছে হলে কাজ দেবেন, না ইচ্ছে হলে কাজ দেবেন না, কিন্তু ওইভাবে শর্ত সাপেক্ষে আমি আপনার এখানে কাজ করবো, শর্ত ছাড়া যদি আমাকে কাজ দেবেন। মানে এইরকম সরাসরি আমার না তার আগে না তার পরে আমার এরকম কোনো অভিজ্ঞতা হয়েছে। তুমি কিসের ব্যবসা করতে সেটা বলতে পারবে? হ্যাঁ হ্যাঁ, আমি অ্যাডভার্টাইজিং মার্কেটিং এইসবেরই ব্যবসা করতাম। আচ্ছা।
মানে তুমি এজেন্সি ধরনের? হ্যাঁ, অ্যাডভার্টাইজিং এজেন্সি ছিল। আচ্ছা, আর এরকম কোনো গল্প বা ঘটনা? না, ঠিক এতটা এইরকম এই লেভেলের মানে দেখ, আমি যখন ব্যবসা শুরু করি, আমি তো ব্যবসায়ী পরিবারের মেয়ে নই, এবং তখন অ্যাডভার্টাইজিং এ, মার্কেটিং এ, যেহেতু আমি গ্রাজুয়েশনের পরে পোস্ট গ্রাজুয়েশনে ওগুলো নিয়ে পড়াশোনা করেছিলাম, তখন মহিলারা ছিলেন হাতে গোনা, অন্তত আমার যেটুকু আমি দেখেছি। তো সেই পরিস্থিতিতে আমাকে, এবং যেহেতু আমার পরিবারে কেউ কখনো ব্যবসা করেনি, এরকম আমি জানতাম না ব্যবসা কিভাবে করতে হয়, ফলে সবটাই আমার লার্নিং ফ্রম স্ক্র্যাচ উইথ মাই ওন এক্সপিরিয়েন্স। এটা করতে গিয়ে আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে, অনেক সময় দিতে হয়েছে, মানে এক জায়গায় হয়তো আমাকে 10 বার যেতে হয়েছে একটা কাজ নেবার জন্য। কিন্তু আমার একটা মানে কি বলবো, সিদ্ধান্ত ছিল যে আমি খুব ছোটখাটো কোনো কোম্পানির কাজ করবো না, কারণ এই আমি যে অভিজ্ঞতার কথাটা এক্ষুনি বললাম, সেটা একটা ছোট সংস্থা ছিল। আচ্ছা, তো আমি তখন বুঝলাম যে বড় সংস্থা, তাদের একটা সিস্টেম আছে, সেই সিস্টেমের মধ্যে তারা কাজ করে, ফলে সেইখানে আমার মনে হয়েছিল যে কাজ করা সুবিধাজনক, করাটা হয়তো এতটা অসুবিধাজনক হবে না। তো মানে এরকম হয়েছে, মানে কোনো একটা জায়গায় আমি তোকে বলছি, যখন তাজ বেঙ্গল কনস্ট্রাকশন শুরু হলো, আমি সেই সময় থেকে, আমার কোনো ব্যাকগ্রাউন্ড নেই তো, আমি যে কাজটা করি, সেই যে ব্যবসাটায় নেমেছিলাম, তা আমার কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না। তো এবং তখনও খুব বেশি দিন হয়নি আমি এই কাজটা করছি। তাজ বেঙ্গলে তখন একটা ছোট্ট ঘর ছিল, মানে ধর এর থেকেও ছোট ঘর, ওই এক ছোট্ট ঘরে একটাই অফিস, কনস্ট্রাকশনের কাজ চলছে, তো সেইখানে এক ভদ্রলোক বসতেন। সেই সময় থেকে আমি নিয়মিত যেতাম, ভদ্রলোক বলতেন ঠিক আছে অমুক সময় আসুন, সেই সময় গেলাম, না এখনো কিছু হয়নি, অমুক সময় আসুন। বোধহয় মাস 3 আমি এরকম ওখানে দিয়েছি। ভদ্রলোকের কাজ আচরণে কোনোদিন কোনো অসুবিধা আমার হয়নি। এমনি হয়তো বসে আছি, তখন গল্প হতো, কিন্তু তখন আমি থ্রেটনিং ফিল করিনি, কোনো রকম কোনো অসুবিধা নেই। এবং আমি তাজ বেঙ্গলের কাজ বার করে নিয়ে এসেছিলাম। এই আমি ঠিক এইরকম ভাবেই কাজ করতাম, যার জন্য পরবর্তীকালে কিছু কিছু মানুষকে, যাদেরকে আমি কাজ শিখিয়েছি, তাদেরকে আমি সবসময় এটা বলতাম যে নিজের বুদ্ধি, নিজের পরিশ্রম আর নিজের সততা, এই তিনটের উপর বিশ্বাস রাখলে আজকে না হোক কালকে তুমি দাঁড়িয়ে যাবে। এবং আমি এখনো এটা মনে প্রাণে বিশ্বাস করি, কোনো যোগাযোগের দরকার হয় না, আমার একটা রেফারেন্স থাকতে হবে। আমি রেফারেন্সে কাজ করা পছন্দই করি না। আমি বহু বহু কাজ এরকম একদম কোনো রেফারেন্স ছাড়া, আমি বহু কাজ, আমি এমন অদ্ভুত অদ্ভুত কাজ করেছি, শুনলে পরে কখনো বলবো, যে যেটা এখনো শুনলে তোর মনে হবে এ বাবা, এ হয় নাকি, কিন্তু আমি করেছি। এবং আমি 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 সবাই যারা এটা দেখছেন বা শুনছেন, আমি সবাইকে বলবো যে ওই নিজের উপর বিশ্বাস রাখা, নিজের সততা, নিজের পরিশ্রম, এর উপর যদি ভরসা থাকে, তাহলে লক্ষ্যে
পৌঁছানোটা সময় লাগতে পারে, কিন্তু অসম্ভব নয়। আমরা এই আন্দোলনে দেখলাম যে বহু বয়সী মহিলারা পার্টিসিপেট করেছে। মানে সেখানে একদম ছোট স্কুল যাচ্ছে এরকম বাচ্চা মেয়েরা যেরকম রয়েছে, তারাও পোস্টার নিয়ে স্লোগান দিতে দিতে হেঁটেছে রাস্তায়। সেখানে আমরা একেবারে বৃদ্ধা ৯০ বছর ৯২ বছরের মহিলাদেরকেও আসতে দেখেছি। তারা হয়তো ঠিক মতন করে চলতে পারছেন না, তারপরেও তারা মিছিলে সামিল হয়েছেন, স্ট্রিট কর্নারে হুইল হুইল চেয়ারে করে এসেছেন এবং প্রায় নিয়মিত এসেছেন যখন ওই অগাস্ট সেপ্টেম্বরের সময়টা চলছিল। তো আমাদের কাছে যেটা খুব মানে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠে এসেছে সেটা হচ্ছে যে শুধু যে ২০২৪ সালে দাঁড়িয়ে যে মহিলারা এই ধরনের ঘটনার সম্মুখীন হলো বা মিডিয়াতে এই ধরনের ঘটনা সামনে এলো বলে জানতে পারলো, শুধুমাত্র তারাই যে লড়াইয়ের ময়দানে সেদিন নামছে বা পরবর্তীতে স্লোগান ওঠাচ্ছে সেটা নয়। বহু বছর ধরে মহিলারা যারা জীবিত রয়েছেন তারা কিন্তু সবাই এটার মধ্যে আসছেন, এমনকি পরবর্তী প্রজন্ম সব থেকে ছোট একদম বাচ্চা মেয়েরাও এটার মধ্যে আসতে চাইছে। হতে পারে তার মধ্যে তাদের বাবা মাদের বা পরিবারের মানুষদের নিশ্চয়ই সেখানে এক ধরনের কথাবার্তা রয়েছে, প্রভাব আছে, কিন্তু তারা এসেছে, থেকেছে, বহু রাত জেগেছে। তো ধরো আমাদের মধ্যে যে বয়সের পার্থক্য, সেই জায়গাটা যদি আমি খানিক অ্যাড্রেস করি, তোমার আহ, এই আন্দোলনে পার্টিসিপেশন একদম প্রথম থেকে এবং এই মুহূর্তেও রয়েছে। তুমি যে কোনো সময় কোথাও মিছিল বা কোথাও বই বা কোথাও অন্য কিছু হলে তুমি সেখানে একটা সক্রিয় ভূমিকা পালন করার চেষ্টার মধ্যেই থাকো। তো যদি আমি তোমার থেকে জিজ্ঞেস করার মানে কথা ভাবি যে তুমি এই আন্দোলন সম্পর্কে কি মনে করো বা তোমার এই আন্দোলনে পার্টিসিপেশন কেন, এবং যদি তোমাকে বাইরে থেকেও এই আন্দোলনকে দেখতে হয় তাহলেও তোমার কি মনে হয় যে এই আন্দোলন কেন এত বড় একটা রূপ দেখলো, যে 14ই আগস্টে প্রায় 300টি জায়গায় বাংলায় এত মহিলা বেরিয়ে এলেন যারা কোনোদিন মিছিল মিটিং এ অংশগ্রহণ করেননি, এমন মহিলারাও এসেছেন, খুব গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন তারা যখন তাদের স্ট্রিট কর্নারে কথা বলেছে। সেইটা তোমার পার্সপেক্টিভে কিরকম মনে হয়? দেখ, আমি বললাম যে আমার বাবা মা শৈশব আহ, শৈশব না, কৈশোর এবং যৌবনে রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। আমি কিন্তু কোনোদিন সক্রিয় রাজনীতি করি, আমার দাদারা করেছে। আমার এক দাদা কনস্পারেটর হোল টাইমার ছিল, আমার বাবা দুই দুই দাদা কনস্পারেটর মেম্বার ছিল, কিন্তু আমি কখনো সক্রিয় রাজনীতিতে যাইনি। আমার রাজনৈতিক সচেতনতা ছিল, কিন্তু আমি রাজনীতিতে খুব একটা আগ্রহ বোধ করতাম না। তার একটা কারণ হতে পারে যে রাজনৈতিক নেতাদের মধ্যে যে দ্বিচারিতা, যে অসততা তখনও ছিল, দেখা যেত, সেটা হয়তো পছন্দ হতো না, হতে পারে। আর আমার একটা ধারণা ছিল কমিউনিস্ট মানে খুব শখ হয়, আমার বাড়ির লোকেদের আমি দেখতাম, ফলে আমার ধারণা ছিল যারা কমিউনিস্ট পার্টি করে তারা সবাই সৎ। পরে দেখেছি না, স্বপ্ন সেটা নয়। যেহেতু সক্রিয় রাজনীতি কখনো করিনি, মিটিং মিছিলও খুব কম গেছি। হয়তো দাদারা বললো যে এই অমুক দিন মিছিল আছে, সেদিন তুই যাবি, কিন্তু ও দাদারা বলেছে গেছি, কিন্তু সেও খুব কম, খুব কম। পোস্টার লিখেছি অনেক, তখন খবরের কাগজে পোস্টার লেখা হতো, তখন তো আর এত পয়সা ছিল না রাজনৈতিক দলগুলোর, ফলে খবরের কাগজের ওপরেই পোস্টার লেখা হতো, তারপরে সেটাকে আঠা দিয়ে লাগানো। এখন তো পুরো ব্যাপারটাই প্রফেশনাল ফিল্ডে লোকেরা হ্যান্ডেল করে। তো সেরকম পোস্টার লিখেছি, পোস্টার দাদাদের সাথে বেরিয়েছি, পোস্টার আটকেছি, সেসব করেছি।
এবার এই এই যে 14 তারিখে তুই ডাক দিলি যে বসিস রাস্তা দখল করি, মেয়েরা রাস্তা দখল করবে, এটা তুই যখন ডাক দিয়েছিলি, এবার আমি তোকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে তখন তো তুই এটা জানতিস যে তোর সঙ্গে আরো 10 জন লোকও আসতে পারে, আবার একজনও না আসতে পারে। তুই তো মানসিক ভাবে ওই প্রস্তুতিটা তো ছিল যে যদি কেউ না আসে আমি একাই বসবো, তাই তো? আমি একটু আগে যে কথাটা বলছিলাম যে এসব করে কিছু হয় না, এটা আমি তখনই বলবো যখন আমার ওই একা বসার সাহসটা হবে না, যে আমি বিশ্বাস করি এটা প্রতিবাদ হওয়া দরকার, আর কেউ প্রতিবাদ করুক না করুক আমি করব, তার জন্য একটা সাহস লাগে, একটা বিশ্বাস লাগে। এই ভেতরে ভেতরে অনেক মানুষের মধ্যেই কিন্তু একটা যে অসন্তোষ, একটা যে ক্ষোভ, একটা প্রতিবাদ, এটা ছিল, এবং সেটা ব্যক্তিগত পরিসরেই লোকে প্রকাশ করত, কিন্তু লোকে চাইছিল একটা বড় কিছু ঘটুক। এবার এই ঘটনাটাও যদি তুই হয়তো না বলতিস যে ঠিক আছে কারো আসার দরকার নেই, কেউ আসুক না আসুক আমি বসবো, আমি এর প্রতিবাদ করব, সেটা বোধহয় কোনোভাবে সাধারণ মানুষের, যারা কোনোদিন মিটিং মিছিল করেনি, কোনোদিন এইভাবে প্রকাশ্যে রাস্তায় নেমে প্রতিবাদ করবে ভাবেনি, তাদের এই ডাকটা বোধহয় কোনোভাবে তাদের বিবেককে জাগ্রত করেছিল, তা না হলে এত মানুষ রাস্তায় বেরিয়ে আসতো না। আমি মানে ওই দিনের ঘটনার পরেও আমি এরকম মানুষকে দেখেছি যিনি মিছিলে হাসছেন কিন্তু স্লোগানে গলা মেলাচ্ছেন না। আমি যখন জিজ্ঞেস করেছি যে কি হলো, চুপ কেন, গলা মেলান, তখন বলেছে যে হ্যাঁ মেলাচ্ছি। মানে আমি বুঝতে পারলাম যে একটা সংকোচ বোধ করছেন ওখানে, এত লোক রয়েছে, এত লোক গলা মেলাচ্ছে, তা সত্ত্বেও এই যে আজন্ম লালিত একটা সংস্কার, একটা সংকোচ, সেখান থেকে তখনও তারা বেরিয়ে আসতে পারছেন না। কিন্তু বেরিয়ে আসার চেষ্টা করছেন, তার প্রমাণ হচ্ছে তিনি মিছিলে পা মেলাচ্ছেন। এইটা একটা মানে ভীষণ রকম কি বলবো, একটা ইতিবাচক ঘটনা বলে আমার কেন অনেকেরই সেটাই ধারণা। এবং এই প্রতিবাদটা আমার মনে হয় বিশেষ করে আমাদের বয়সী যারা রয়েছি তাদের বেরিয়ে আসার মূল কারণ বোধহয় যে আমাদের ছেলে মেয়েদের জন্য একটু যদি একটু ভালো জায়গা, একটু ভালো পরিবেশ, এই আন্দোলনে যোগ দিয়ে আমরা যদি তাতে খানিকটা সাহায্য করতে পারি। তবে এই আন্দোলনে যেটা আমার সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে তোদের প্রজন্ম, এদেরকে বাইরে থেকে যারা দেখে তারা একরকম ভাবে, তারা একরকম ধারণা পোষণ করে, তারা কি ধারণা পোষণ করে সেটা আমি জানতাম, কিন্তু এই প্রজন্মটাকে তো আমি এত কাছ থেকে কখনো দেখার সুযোগ পাইনি। আমি মুগ্ধ হয়ে গেছি, মানে শুধু মুগ্ধ হয়েছি না, আমি অনুপ্রাণিত হয়েছি। মানে আমি আমার পায়ে নানান অসুবিধে, বাড়ির অসুবিধে, এই সমস্ত সত্ত্বেও যে আমি এত জায়গায় যেতে পেরেছি,
তার একটা মূল কারণ কিন্তু তোরাই, যে আমাদের তো সময় চলে গেছে অনেকটা শেষের দিকে, আমরা তোদের তো জীবন গড়া বাকি। সেই তোরা যখন নিজেদের ব্যক্তিগত স্বার্থের কথা মাথায় না রেখে একটা ভালো পরিবেশ তৈরির জন্য, একটা অন্যায়ের প্রতিবাদের জন্য এইভাবে আমি যেভাবে দেখেছি দিনরাত এক করে কাজ করতে, রাতের পর রাত জেগে কাজ করতে, সেটা আমাকে মুগ্ধ করেছে, আমার শ্রদ্ধায় মাথা নত হয়েছে এবং আমি অনুপ্রাণিত হয়েছি। তোমার কথা থেকে যদি আমি ধরো সারমর্ম হিসেবে একটা বিষয় নেওয়ার চেষ্টা করি, তাহলে তোমার জীবনে এমন কিছু উপলব্ধি হয়েছে যেটা তোমার কাছে খুব গুরুত্বপূর্ণ একটা উপলব্ধি, মানে ধরো এমন কোনো ইচ্ছে বা এমন কোনো ঘটনা যেটা তোমার মনে হয়েছে যে সবসময় নেগেটিভ বিষয় নিয়ে তো আমরা অনেক বেশি আলোচনা করি, এই যে পজিটিভ ঘটনাগুলো আমাদের জীবনে ঘটে, সেটা মহিলা হিসেবে কিছু মানুষের জন্য কিছু পজিটিভ ঘটনা ঘটে, যেমন অনেকে মনে করেন যে তারা মহিলা মানে মহিলা বলেই তারা মা হতে পারছেন, মা হওয়াটা তাদের কাছে একটা খুব পজিটিভ বিষয় হয়ে উঠে আসে। সেই ধরনের কোনো ঘটনা তোমার জীবনে আছে যেটা তুমি শেয়ার করতে পারো? মা মা হওয়াটা আমার কাছে, মানে মা হওয়াটা আমার কাছে যত না গুরুত্বপূর্ণ, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ বোধ হয় কন্যা সন্তানের মা। আমার মনে হয় যে পুরুষরা হয়তো রাগ করবেন শুনলে, কিন্তু মেয়েরা অনেক বেশি বুদ্ধি ধরে, মেয়েরা অনেক বেশি যুক্তি দিয়ে ভাবতে পারে, মেয়েরা অনেক বেশি সহনশীল, মেয়েদের মধ্যে ভালোবাসবার ক্ষমতা অনেক বেশি, মায়া, মমতা, দায়িত্ববোধ পুরুষদের নেই আমি বলছি না, অনেক পুরুষের মধ্যেই এই গুণগুলো আছে, কিন্তু সাধারণভাবে মহিলাদের মধ্যে এই গুণগুলো অনেক বেশি, অনেক বেশি মাত্রায় আমি অন্তত দেখি। আমার মনে হয় কন্যা সন্তানের মা বা বাবা হওয়াটা অনেক বেশি সৌভাগ্যের বিষয়। পুত্র সন্তান হওয়াটা খারাপ আমি বলছি না, কিন্তু একটা সময় কেন এখনো বহু পরিবারে আছে যে পুত্র সন্তানই কাম্য, কি না বংশের ধারা এগিয়ে নিয়ে যায়। এখন সময় এসছে এই ধারণাটা পাল্টানো, আগে তো বুঝতে হবে আমার বংশের ধারাটা ভালো না খারাপ, এই ধারাটা বয়ে নিয়ে চলার প্রয়োজন আমাদের সমাজে আছে কিনা, তারপরে তো বংশে বাতি দেবার কে আছে না আছে। আমার জানিস তো একবার এক রিক্সাওয়ালা, আমার এটা অভ্যেস আছে যে আমি সে ট্যাক্সিতেই উঠি, ক্যাবেই উঠি, অটোতে উঠি, বা ধর ফুচকা খাচ্ছি দাঁড়িয়ে, সে ফুচকাওয়ালার সাথে কথা বলা, কি ঝালমুড়িওয়ালার সাথে কথা বলা, একদম অপরিচিত কেউ চিনি না রাস্তায় দাঁড়িয়ে আছি, কেউ যাচ্ছে তার সাথে একটা কথা বলা, এটা আমার অভ্যেস আছে, আমার ভালো লাগে তোদের সাথে কথা বলতে। রিক্সাওয়ালা, এক মুসলিম রিক্সাওয়ালা, বেশ বয়স হয়েছে, আমি তাকে জিজ্ঞেস করলাম যে তোমাকে এখনো কাজ করতে হচ্ছে কেন, তোমার ছেলে পুলে নেই? বললো হ্যাঁ আছে আমার, কি 3টে না 4টে ছেলে, 3টে মেয়ে।
এখন তো ছেলেরা তোমার দেখাশোনা করবে না নাকি? তোমার বউ রয়েছে? বললো হ্যাঁ বউ আছে। তো ছেলেরা দেয় কেন তোমাকে তাহলে এখনো কাজ করতে? বললো দিদিমণি ছেলেরা তো আছে, নিজেদের নিজেদের সংসার নিয়ে সবাই তো বিয়ে থা হয়ে গেছে, কত ছেলে ছেলে করেছি। এখন তো মেয়েরাই দেখে, আমাদের কোনো অসুবিধা হলে ওরাই নিয়মিত খোঁজ খবর নেয়। এখন ভাবি কেন এত ছেলে ছেলে করতাম। তো একজন লেখাপড়া জানে না, হ্যাঁ, এটা বলতে গিয়ে মনে হলো যে অশিক্ষিত কথাটা এখানে ব্যবহার করলাম না এই জন্যে যে লেখাপড়া জানা আর শিক্ষিত হওয়া দুটোর মধ্যে বিশাল একটা পার্থক্য আছে। লেখাপড়া জানলেই সে শিক্ষিত হবে তা নয়, বেশিরভাগ ক্ষেত্রে সেটা হয় না। আর লেখাপড়া না জানলেই সে অশিক্ষিত হবে, এটাও একটা খুব ভুল ধারণা। তো ওই লেখাপড়া না জানা একজন রিক্সাওয়ালার যে রিয়ালাইজেশন, আমার চারিপাশে বহু লেখাপড়া জানা, আর্থিক ভাবে ভীষণ ভাবে একটা ভালো জায়গায় রয়েছে, এবং পুরুষ এবং মহিলা তাদের মধ্যে এই রিয়ালাইজেশন নেই বা আসেনি, এরকম প্রচুর দেখেছি। তো এই কন্যা সন্তান নিয়ে যে একটা কি বলবো একটা সংস্কার রয়েছে, কুসংস্কারই বলবো এটাকে আমি, এইটা অন্তত এখন দূর হওয়া দরকার, ভীষণ ভীষণ ভাবে দূর হওয়া দরকার, মানে একদম নিশ্চিহ্ন হয়ে যাওয়া উচিত এখনকার দিনে দাঁড়িয়ে। আমরা প্রায় আমাদের ইন্টারভিউ এর শেষের পর্বে। তো আমি যেটা দিয়ে শুরু করেছিলাম সেই বিষয়টা আমি চাইছি যে সবার সঙ্গে ভাগ করে নিতে। সেটা হচ্ছে যে এই গোটা আন্দোলনে, মানে সেটা যে কোনো স্ফিয়ারে, সেটা অগাস্টে হোক, সেপ্টেম্বরে হোক, পুজোর সময় হোক, আমরা সবার আগে, যেহেতু তুমি হাইটেও বেশ খানিকটা লম্বা, আমরা যে কোনো মিছিলের মধ্যে যখনই যেতাম আমরা সব বন্ধু বান্ধব মিলে, আমরা সবার আগে না খুব ফ্যামিলিয়ার একটা ফেস খুঁজে পেতাম, সেটা হচ্ছে তোমার। এবং খুব অদ্ভুত ভাবে ওই গোটা আন্দোলনের স্ফিয়ারে আমার বয়সী যতজন আমরা ছিলাম, তাদের সবার প্রিয় মুক্তি জেঠিমা ঠিক ওই মিছিলের মধ্যে হাঁটছে কোথাও একটা, সেটা আমরা দেখতে পেতাম। তো আমার প্রিয় মুক্তি জেঠিমা কে যদি আমাদের প্রিয় মুক্তি জেঠিমা মনে করি, তাহলে সেই জেঠিমার তরফ থেকে আগামী প্রজন্মের জন্য কি বার্তা তুমি দিতে চাও? দেখ, আগামী প্রজন্মর জন্য যেটা এখনকার প্রজন্ম, মানে তোরা যেটা করছিস, আমি সেই কথাটাই বলবো যে আহ, নিজের পায়ে দাঁড়াও, নিজের শক্তিকে চেনো, নিজেকে চেনো। আমরা খুব কম মানুষ আছে যারা নিজেকে চিনি। আমি যদি কাউকে হঠাৎ করে জিজ্ঞেস করি যে আচ্ছা বলতো তোমার আহ ইতিবাচক, তোমার চরিত্রে, তোমার স্বভাবে, তোমার প্রকৃতির ইতিবাচক দিক কোনগুলো বা নেতিবাচক দিক কোনগুলো, তোমার জোরের জায়গা কোনগুলো, তোমার স্বভাবে, তোমার চরিত্রে, তোমার চিন্তা ভাবনা, এটাকে আলাদা করে যদি জিজ্ঞেস করি, আমি জানি শতকরা 10 জনের, শতকরা 100 জনের মধ্যে 95 জন কোনো উত্তরই দিতে পারবে না, কারণ কোনোদিন তারা এইভাবে ভেবেই দেখেনি যে আমি মানুষটা কেমন। এই চিন্তাটা তাদের মাথায় আসেইনি কখন। সেটা তাদের দোষ না, এটা আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের সামাজিক ব্যবস্থা, আমাদের পরিবেশ, আমরা এটা শেখাই না, স্কুল কলেজেও শেখানো হয় না।
আগে যারা সাইকোলজি নিয়ে পড়াশোনা করে তাদের হয়তো খানিকটা এই এক্সারসাইজের মধ্যে দিয়ে যেতে হয়। তো নিজের শক্তিটা চেনো, নিজেকে চেনো, নিজেকে জানো যে তুমি মানুষটা কেমন। তোমার মধ্যে যদি কোনো নেতিবাচক দিক থাকে সেইটাকে মেনে নাও যে এটা আমার নেতিবাচক দিক, কারণ যতক্ষণ না তুমি মেনে নিচ্ছ ততক্ষণ ওইটা থেকে তুমি বেরিয়ে আসতে পারবে না। আর তোমার ইতিবাচক দিক যেগুলো আছে, তোমার স্ট্রেংথ যেগুলো আছে, তোমার স্বভাবের, তোমার চরিত্রের যে জোরালো দিকগুলো, সেইগুলো যতক্ষণ না তুমি বুঝতে পারছো ততক্ষণ আমি যাই বলি যাই করি কিছু প্রভাব ফেলতে পারবো বলে আমার মনে হয়। আমি শুধু এইটুকুনি বলবো আগামী প্রজন্মকে যে আগে নিজেকে ভালো করে চেনো, জানো, বোঝো, জীবনে কি চাও সেটা ঠিক করো এবং সেইটাতে সৎ হয়ে থাকো। যদি তোমার লক্ষ্য হয় যে আমি অনেক পয়সা কামাবো, তাহলে ঠিক করে নাও সেই পয়সাটা তুমি পরিশ্রম করে কামাবে না অসৎ উপায়ে কামাবে, না চুরি ডাকাতি করবে, লোক ঠকাবে, কিভাবে করবে সেটা ঠিক করে নাও। অন্তত ওই সততাটুকু থাকুক যে তুমি যেটা ভেবেছো তুমি সেটাই করতে চাইছো এবং সেই দিকেই তুমি এগোচ্ছ। নিজের কাছে কখনো এই সততাটুকুতে এই সম্মানটুকু যেন থাকে, নিজেকে এই সম্মানটুকু যাতে দিতে পারো যে আমি নিজের কাছে নিজে সৎ, এটুকুনি বলবো। অনেক ধন্যবাদ মুক্তি জেঠিমা। আমরা আজকের ইন্টারভিউ এখানেই শেষ করি। আপনারা সবাই দেখলেন, শুনলেন, জানলেন। আশা করি যে আপনাদের এই ইন্টারভিউটি পছন্দ হয়েছে। যদি অপছন্দও হয়ে থাকে, যদি আপনাদের মতামত অন্য হয়ে থাকে, ভিন্ন হয়ে থাকে, তাহলেও আমরা চাই যে আপনারা আপনাদের মতামত সজোরে আমাদেরকে জানান, কমেন্টে বলবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে জানাবেন। রাত দখল দিন বদলের পক্ষ থেকে আর কি কি ধরনের ইন্টারভিউ করলে আপনাদের জন্য সুবিধা হয়, আর কিরকম ধরনের মানুষের সঙ্গে কথা বললে, কোনো এক্সপার্ট বা কোনো অন্য ধরনের মানুষের সঙ্গে কথা বলতে চাইছি, এরকম কিছু আপনাদের যদি মনে হয়, কোনো সাজেশন থাকে, সেগুলোও অবশ্যই জানাবেন। আবার দেখা হবে।